আসসালামু আলাইকুম। করোনার ক্রান্তিকালীন সময়ে শিক্ষা হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম দশম ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। তোমরা বাড়িতে সরকারের বিধি মোতাবেক আমাদেরকে যে অনলাইনে ক্লাস করতে হচ্ছে, তোমরা যদি প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা টিচারের ক্লাসগুলি দেখো, তাহলে বাসায় বসে তোমাদের যে সিলেবাসগুলি আছে সেই সিলেবাসের অনেকাংশ ক্ষেত্রেই তোমাদের পড়া শেষ হয়েছে বলে আমি আশা করি। আজকে চলো আমরা একটা ক্লাস করি। সে আগে দিয়ে আমরা ড্রেস মেকিং নবম দশমের ড্রেস মেকিং 1 এবং 2 এর যে ক্লাস করেছিলাম, সে ধারাবাহিকতায় আজকেও আমি একটা ক্লাস নিচ্ছি। তোমরা আশা করি খাতা কলম নিয়ে বসবে, তাহলে তোমাদের যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলির সমাধান হবে। চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আজকে আমরা যে ক্লাসটা নিব সেই ক্লাসটা হচ্ছে কি লেভেল নবম অধ্যায়ের লেভেল। সেই লেভেলটা কি তোমরা বুঝতে পারছো? লেভেলটা হচ্ছে যে তোমরা যখন পোশাক কিনতে যাও, তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবে যে পোশাকের গায়ে স্টিকার লেখা থাকে। এই স্টিকারের মধ্যে অনেক তথ্য থাকে। এই স্টিকারটাকেই বলা হয় লেবেল। বুঝতে পারছো? যে স্টিকার লেখা থাকে, সেই স্টিকারের মধ্যে পোশাকের বিভিন্ন তথ্য লেখা থাকে, সেই তথ্যটাকে বলা হয় লেবেল। এবার একটু ভালো করে বোঝার জন্য তোমরা লক্ষ্য করো যে লেবেলটা কাকে বলে। যে দ্রব্যের মাধ্যমে পোশাক সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জানা যায় তাকে লেবেল বলে। যে দ্রব্যের মাধ্যমে পোশাক সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জানা যায় তাকে লেবেল বলে। আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শোনো। যে দ্রব্যের মাধ্যমে পোশাক সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জানা যায় তাকে লেবেল বলে। এবার চলো যে লেবেল কত প্রকার। লেবেলের মধ্যে অনেক প্রকার থাকে। সেই লেবেলের প্রকারগুলি হচ্ছে, খেয়াল করো যে লেবেল 6 প্রকার: মেইন লেবেল, সাব লেবেল, প্রাইস লেবেল, সাইজ লেবেল, লঘু লেবেল, কেয়ার লেবেল। আমি আবার বলি যে লেবেল হচ্ছে 6 প্রকার: মেইন লেবেল, সাব লেবেল, প্রাইস লেবেল, সাইজ লেবেল, লঘু লেবেল, কেয়ার লেবেল। এবার একটু ব্যাখ্যা করি চলো। যে মেইন লেবেল হচ্ছে যেই স্টিকারের মধ্যে, যেই লেবেলের মধ্যে মেইন জিনিসটি থাকবে, মেইন জিনিসটা। এবার চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি যে লেবেল কত প্রকার। লেবেল হচ্ছে 6 প্রকার: মেইন লেবেল, সাব লেবেল, প্রাইস লেবেল, সাইজ লেবেল, লঘু লেবেল, কেয়ার লেবেল। এখন ব্যাখ্যা করি চলো। যে মেন লেবেলটা হচ্ছে যেই স্টিকারের মধ্যে, লেবেলের মধ্যে তোমার প্রধান জিনিসটা সেটা কি, যে কাপড় কোন ধরনের, কাপড় ফ্যাব্রিক কোন ধরনের, সেই জিনিসটা শুধু লেখা থাকে। সব লেবেলে কিন্তু সব জিনিসটা লেখা থাকে না। এজন্য মেন লেবেলের মধ্যে থাকবেই তোমার কাপড়ের ধরন। সে কাপড়টা কি নিট নাকি ওভেন, সে কাপড়টা কি নিট না ওভেন, সে জিনিসটা লেখা থাকে, সেটাকে বলে মেন লেবেল। আরেকটা হচ্ছে সাব লেবেল। সেই লেবেলের মধ্যে তোমার সব ধরনের জিনিস থাকবে না। লেবেলের যে বিভিন্ন তথ্যাদি, যেমন কোম্পানির নাম, তারপরে পোশাকের ধরন, পোশাকের রং, পোশাকের মূল্য, এগুলি কিছু কিছু জিনিস লেখা থাকে। প্রাইস লেবেল, সেটা তো বলাই আছে, প্রাইস মানে কি মূল্য থাকবে পোশাকের গায়ে। এটা বেশিরভাগ পোশাকের ক্ষেত্রেই থাকে। প্রাইস মানে মূল্যটা সেই পোশাকের মধ্যে, লেবেলের মধ্যে থাকে। তারপরে সাইজ লেবেল, যে পোশাক যখন আমরা বাজার থেকে কিনতে যাই, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করবে যে পোশাকের মধ্যে অনেক সময় সাইজ লেখা থাকে। কারণ আমরা যখন পোশাকটা বাজারে কিনতে যাই, তাহলে কী ধরনের কিনবো, কতটুক সাইজের কিনবো, সেখানে এক্স থাকে, এক্সেল থাকে, ডাবল এক্স থাকে, তারপরে এই সংকেত দিয়েও থাকে, আবার তোমার 20, 25 এরকম সংকেত দিয়েও থাকে। সেটাকে বলে কি সাইজ লেবেল। তারপরে হচ্ছে লঘু লেবেল, তারপর হচ্ছে কেয়ার লেবেল।
সেই লেভেলের মধ্যে তোমার পোশাকের যত্ন তুমি কিভাবে নিবে, এটা দ্রৌতকরণ কিভাবে করবে, এটা আয়রন কিভাবে করবে, এই যেই তথ্যটি দেওয়া থাকে তাকে কেয়ার লেভেল বলে। আমি আবার বলি শিক্ষার্থী বন্ধুরা যে লেভেল 6 প্রকার। একটা হচ্ছে মেন লেভেল, সাব লেভেল, প্রাইস লেভেল, সাইজ লেভেল, লঘু লেভেল, কেয়ার লেভেল। এবার চলো আমরা দেখে নেই যে লেভেল হতে পোশাক সম্পর্কিত বিভিন্ন তথ্য জানা যায়। তুমি যদি সেই প্রকারভেদগুলির দিকে লক্ষ্য করো তাহলে এই প্রকারভেদগুলির মধ্যেই তুমি কী কী তথ্য পাবে, পোশাকের লেভেল থেকে তোমরা কী কী তথ্য পেতে পারো বা কী কী তথ্য আমরা পাই সেগুলি চলো আমরা দেখি। এক নম্বর হচ্ছে কাপড়ের দ্রৌতকরণ বা কাপড়ের ধরন, তারপরে হচ্ছে সুতার কাউন্ট, আঁশের ধরন, কাপড় দ্রৌতকরণ পদ্ধতি, কাপড় শুকানোর নিয়ম, তারপরে কি কাপড় আয়রন করার নিয়ম, আয়রনের তাপমাত্রা, কোম্পানির নাম, পোশাক প্রস্তুতকারী দেশের নাম, পোশাকের সাইজ এবং পোশাকের মূল্য। আমি আবার বলি তথ্যগুলি দেখো, এগুলি আমরা আজকে যে প্রশ্নটা বোর্ডের মধ্যে লেখা এটা কিন্তু একটা রচনামূলক প্রশ্ন। এই রচনামূলক প্রশ্নকে আবার 3টা ভাগে বলা। তোমাদের আমি আগেও বলছি যে তোমাদের যে ট্রেড প্রশ্নটা সেটা 3 ভাগে হয়। 3 ভাগে হলে তোমরা আজকে প্রশ্নটার দিকে খেয়াল করে বুঝতে পারবে সেখান থেকে কিন্তু আমরা 3 ধরনের প্রশ্ন পাচ্ছি। যেমন ক বিভাগে থাকতে পারে লেভেল কাকে বলে, সেটাও আমরা আলোচনা করলাম, যেহেতু এক কথায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে লেভেল কাকে বলে। আবার ক নম্বরে থাকতে পারবে লেভেল কত প্রকার, সেগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন। আবার শেষে আছে খ বিভাগে যে লেভেল হতে কী কী তথ্য পাওয়া যায়। এই জন্য আবার যদি তুমি রচনামূলক প্রশ্ন দিকে তাকাও তাহলে সেখানে এই 3টে প্রশ্নকে একত্রে করা হয়, লেভেল কাকে বলে, কত প্রকার ও কী কী, আর লেভেল থেকে কী কী তথ্য পাওয়া যায়। তাহলে একটা প্রশ্ন তোমরা যদি খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা যে একটা প্রশ্নকে যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে অনেকগুলি প্রশ্নের উত্তর সেখান থেকে চলে আসে। তাহলে এবার চলো আমরা যাই যে লেভেল হতে আমরা পোশাক সম্পর্কে কী তথ্য পাই। এখন হচ্ছে কাপড়ের ধরন, সেটা কী ধরনের কাপড় আমরা আগেও বলছি, তোমরা আগের ক্লাসেও দেখেছো যে আমাদের মাহমুদ স্যারও নিয়েছে যে কাপড়ের ধরন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে নিট ফ্যাব্রিক, একটা হচ্ছে ওভেন ফ্যাব্রিক। একটা হচ্ছে নিট ফ্যাব্রিক আর একটা হচ্ছে ওভেন ফ্যাব্রিক। এটা হচ্ছে কাপড়, তুমি কাপড়টাকে ধরলেই বুঝতে পারবা সে কাপড়টা কী ধরনের কাপড়, নিট না ওভেন। তারপরে চলো সুতার কাউন্ট, সেখানে সুতাটা কী, যে সেখানে সুতাটা কতটুকু শুকনো, কতটুকু চিকন, কী ধরনের মোটা, সুতাটা কি সুতি কিনা, এই যে ধরনের সুতার আঁশের ধরনটা কি, সেগুলি যে থাকে সেটাকে বলে সুতার কাউন্ট। সুতাটা তুমি কিভাবে কাউন্ট করবে। তারপরে আছে আঁশের ধরন। আঁশ কি, সুতা হচ্ছে আঁশ দিয়ে তৈরি, সুতাটা হচ্ছে আগে ছিল সুতার কাউন্ট, পরে হচ্ছে আঁশের ধরন। তাহলে আমরা যদি আগে আঁশটা লক্ষ্য করি, আঁশটা কি যে কতগুলো আঁশের সমন্বয়ে কিন্তু সুতা তৈরি হয়, কতগুলো আঁশের সমন্বয়ে সুতা তৈরি হয়। তাহলে আমার সুতাটা কী আঁশ দিয়ে তৈরি, সেটা কৃত্রিম আঁশ না প্রাকৃতিক আঁশ। আমরা আগের মাহমুদ স্যারও ক্লাস নিয়েছিল, সেখানে তিনি আঁশ সম্পর্কে আলোচনা করেছেন, সেখানে ছিল যে প্রাকৃতিক আঁশ এবং কৃত্রিম আঁশ। তাহলে সেখানে আঁশের ধরনটা কি, যে সেই সুতাটা যেই কাউন্ট 2 নম্বরে যেটা আছে যে সুতার কাউন্ট, এই কাউন্টটা করার সময় তোমরা খেয়াল করবে যে সুতাটা কি আঁশ দিয়ে তৈরি, কৃত্রিম আঁশ দিয়ে নাকি প্রাকৃতিক আঁশ দিয়ে, সেটা লেখা থাকে লেভেলের গায়ে। তারপরে আসছে যে পোশাকের কাপড় দ্রৌতকরণ পদ্ধতি। দ্রৌতকরণ মানে কি, তুমি কাপড়টা কীভাবে ধুবে, কীভাবে পরিষ্কার করবে সেই নিয়মটা। কারণ অনেক সময় দেখা যায় কি শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন বাজার থেকে কাপড় নিয়ে আসি, পোশাক নিয়ে আসি, কিন্তু আমরা না বোঝার কারণে অনেক সময় অনেক ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড়টা ধোয়ার ফলে অনেক কাপড়ের রং উঠে যায়, কাপড় কুচকিয়ে যায়, কাপড় নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা বুঝতে পারি না যে এটা কীভাবে বা কী ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে, কি ওয়াশিং পাউডার দিয়ে ধুতে হবে, সেটা অনেক সময় কাপড়ের
লেবেলের মধ্যে দেওয়া থাকে। এই জন্য এখানে আছে কাপড় ধৌতকরণ পদ্ধতি। তুমি এটা কী নিয়মে সে কাপড়টা ধোবে। কাপড় ধোয়ার সময় আমরা অনেক সময় হালকা গরম পানি ইউজ করি বা ঠান্ডা পানি দেই। এটা দেওয়ার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে গরম পানির তাপমাত্রাটা কীরকম হবে, কারণ অনেক সময় অনেক কাপড় কিন্তু গরম পানি সহ্য করতে পারে না, অনেক সময় কুচকিয়ে যায় এবং কাপড়টা নষ্ট হয়ে যায়। তারপরে আছে যে কাপড় শুকানোর নিয়ম। তুমি এটাও কিন্তু একটা মেন আমরা লেবেল থেকে পাই যে কাপড় শুকানোর নিয়ম। কারণ কাপড়টা অনেক সময় সব কাপড়ে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যে অতিরিক্ত তাপমাত্রা লাগে না। অতিরিক্ত তাপে যদি তুমি কাপড়টা শুকাও তাহলে দেখা যাবে কাপড়ের যে রং, বিশেষ করে কাপড়ের যে রং, সেই রংটা নষ্ট হয়ে যায়। অতিরিক্ত তাপের ফলে সেই কাপড়ের রংটা নষ্ট হয়ে যায়। এজন্য সেখানে অনেক কাপড়ের গায়ে কাপড়ের শুকানোর নিয়মটাও দেওয়া থাকে। তোমরা আগামীতে লক্ষ্য করবে, দেখবে যে কাপড়ের শুকানোর নিয়মটা লেখা থাকে। তারপরে আছে কাপড় আয়রন করার নিয়ম। আয়রন কি জানো? আয়রন হচ্ছে ইস্ত্রি, যেটা আমরা বাসায় করে থাকি, আমরা সবাই করে থাকি। তাহলে সেখানে আছে কাপড় আয়রন করার নিয়ম। আয়রন করারও কিন্তু নিয়ম আছে শিক্ষার্থী বন্ধুরা, কারণ সব কাপড়ের আয়রনের তাপমাত্রাটা একরকম লাগে না। কোনো কাপড়ে তুমি যদি অতিরিক্ত আয়রনের তাপমাত্রা দিয়ে করো কাপড়টা নষ্ট হবে না, বিশেষ করে সুতি কাপড়ের দিকে। কিন্তু তুমি যদি অন্য একটা কাপড়ে, যেটা পলিস্টার, পপলিন, এই কাপড়গুলির ভিতরে করতে যাও, সেখানে কিন্তু তোমার অতিরিক্ত তাপমাত্রা লাগে না। এজন্য এখানে দেওয়া আছে যে কাপড় আয়রন করার নিয়ম। তুমি কিভাবে কাপড়টা আয়রন করবে সেই নিয়মটা সেখানে দেওয়া থাকে। তারপরে আয়রনের তাপমাত্রা, এটা আমি আগের পয়েন্টেই বললাম যে আয়রনের তাপমাত্রাটাও অনেক সময় লেবেলের গায়ে দেওয়া থাকে, যে তুমি কতটুকু তাপমাত্রায় কাপড়টা আয়রন করবে, সেই তাপমাত্রার নামটাও দেওয়া থাকে, যে কত ডিগ্রি তাপমাত্রায় তুমি কাপড়টা আয়রন করতে পারবে, যে এভাবে আয়রন করলে কাপড়টা কতটুকু স্থায়ী হবে বা নষ্ট হবে না, সেটা দেওয়া থাকে। তারপরে থাকে কোম্পানির নাম। এটা যদি তুমি আয়রন করার পর আবার খেয়াল করবে, অনেক সময় দেখা যায় যে কোম্পানির নাম লেখা থাকে, এটা কোন কোম্পানি তৈরি করলো। তোমরা কাপড় কিনতে গেলে অনেক সময় দেখা যায় কি রিয়াজ গার্মেন্টস লেখা থাকে, ফ্যাশন, বিভিন্ন ফ্যাশন লেখা থাকে, পোশাকের ফ্যাশন, নকশা ফ্যাশন, এগুলি লেখা থাকে। এই জন্য সেখানে দেওয়া থাকে যে কোম্পানির নাম। তারপরে আছে পোশাক প্রস্তুতকারী দেশের নাম, সেই পোশাকটা কোন দেশে তৈরি। কারণ তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, পোশাক অনেক সময় দেখা গেছে নিজেদের দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর সেই পোশাকটা বাইরে বিদেশে রপ্তানি করা হয়। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে এই পোশাক রপ্তানি করে। সেই ক্ষেত্রে যে পোশাক প্রস্তুতকারী দেশের নামটা সেই লেবেলের মধ্যে দেওয়া থাকে। তুমি কোন দেশ থেকে পোশাকটা আনলা সেই লেবেলের মধ্যে সেই নামটা দেওয়া থাকে। তারপরে পোশাকের সাইজ, সেটা একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে পোশাকের সাইজটা যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু তুমি পোশাকটা কিনতে পারবে না, কারণ তুমি সাইজও বলতে পারবে না। আর সাইজ যদি পোশাকের গায়ে লেখা না থাকে তাহলে তুমি সেটা কি বুঝতে পারবে না তোমার যে সাইজ দরকার। আমি আগের সময় বলেছি যে পোশাকের সাইজটা হচ্ছে, সেখানে বিভিন্ন রকমের সাইজ দেওয়া থাকে। তোমরা যদি দোকানে যাও বা মার্কেটে যাও, সেখানে তোমরা দেখবে যে পোশাকের গায়ে বিভিন্ন সাইজ দেওয়া থাকে, সেই সাইজের নাম। তারপর হচ্ছে পোশাকের মূল্য, সেটা গুরুত্বপূর্ণ একটা লেবেল থেকে এই তথ্যটা পাওয়া যায়, পোশাকের মূল্য। অনেক সময় দেখা যায় যে তুমি যদি বড় বড় শপিং মলে যাও, সেখানে তোমাকে কথা বলতে হয় না। কেন বলতে হয় না? কারণ তোমার পোশাকের গায়ে মূল্যটা লেখা থাকে। তুমি যদি মূল্যটার দিকে তাকাও তাহলে বুঝতে পারবে যে তোমাকে আর বিক্রেতার কাছে বলতে হবে না যে এটার মূল্য কত, কারণ তুমি পোশাকের দিকে যখন তাকাবে তখনই বুঝতে পারবে এই পোশাকের মূল্য কত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করেছি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ। আমি আবার বলি, একটু শোনো, যে আমরা এই প্রশ্নটা আবার একটু আলোচনা করি। যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তাহলে ঠিক করে নিও। যে লেবেল কাকে বলে? যে দ্রব্যের মাধ্যমে পোশাক সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি জানা যায় তাকে লেবেল বলে। পোশাকের বিভিন্ন তথ্যাদি জানা যায় তাকে লেবেল বলে। লেবেল হচ্ছে 6 প্রকার: মেন লেবেল, সাব লেবেল,
সাইজ লেভেল, লঘু লেভেল, কেয়ার লেভেল, প্রাইস লেভেল। তারপরে হচ্ছে যে লেভেল হতে পোশাক সম্পর্কিত বিভিন্ন যে তথ্য আমরা পেয়ে থাকি, সেই তথ্যগুলি কি দেখো শিক্ষার্থীরা, যে কাপড়ের ধরন, সুতার কাউন্ট, আঁশের ধরন, কাপড় ধৌতকরণ পদ্ধতি, কাপড় শুকানোর নিয়ম, কাপড় আয়রন করার নিয়ম, আয়রনের তাপমাত্রা, কোম্পানির নাম, পোশাক প্রস্তুতকারক দেশের নাম, পোশাকের সাইজ, পোশাকের মূল্য। এবার চলো আমরা আরেকটা অধ্যায়ে যাই, সেটা হচ্ছে অধ্যায় 3। শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণীর অধ্যায় 3 তোমরা সেলাই সম্পর্কিত, সেই অধ্যায়টা হচ্ছে সেলাই সম্পর্কিত। তোমরা এই ক্লাসের পর তোমাদের আমি আরেকটা কথা বলি, যে এই যে আমরা যে আজকে যে ক্লাসটা নিলাম লেভেল, তোমরা বইটা খুলবে, বইটা খুলে দেখবে যে আমার যাভাবে ক্লাস নেওয়া, যা ক্লাস শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেই লেভেল যে অধ্যায়টা আছে সেখানে তোমরা লক্ষ্য করবে যে আমি যেভাবে ক্লাসটা নেওয়া হলো, সেখানে ক্লাসটা দেখার পরে তোমরা যদি বইটা খুলো, তাহলে বইটা খুলে এবং আমার ক্লাসের সাথে দোনোটা যদি মিলিয়ে দেখো, তাহলে তোমাদের পড়াটা একেবারে কমপ্লিট হয়ে গেল। সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষার জন্য তোমাদের আর কষ্ট করতে হবে না, বইটা খুলে দেখো। আবার চলো আমরা আরেকটা অধ্যায় নেই, দশম শ্রেণীর অধ্যায় 3 সেলাই সম্পর্কিত। অধ্যায়ের নাম হচ্ছে সেলাই সম্পর্কিত বিভিন্ন তথ্য। সে অধ্যায় 3, সেখানে আছে যে সেলাই। আগে আমরা চলো যাই, তোমরা যখন 9 ক্লাসে ছিলে তখন তোমরা জানো যে সেলাই কাকে বলে। তাহলে সেলাই কাকে বলে, যে সেলাই হচ্ছে পোশাকের জন্য কর্তন করা অংশ জোড়া দেওয়াকে, পোশাকের জন্য কর্তন করা অংশ জোড়া দেওয়াকে সেলাই বলে। সেলাই ছাড়া কিন্তু কখনোই কোনো পোশাককে পোশাক বলা যাবে না। তুমি সারাদিন পোশাকটাকে কর্তন মানে কাটার পর তুমি যদি পোশাকটাকে সেলাই না করো, তাহলে সেই পোশাককে কিন্তু কখনোই পোশাক বলা যাবে না। এই জন্য কিন্তু সংজ্ঞার মধ্যেই দেওয়া আছে যে পোশাকের জন্য কর্তন করা অংশ জোড়া দেওয়াকে। কর্তন করা অংশ তুমি যত ক্ষুদ্র বড় থেকে শুরু করে মাঝারি সাইজের অংশ, বড় অংশ, মাঝারি সাইজের অংশ এবং অতি ছোট অংশ, যত অংশই থাকুক না কেন, এই সব অংশ যদি তুমি বিভিন্ন সাইজের পোশাক তৈরি করো, সেগুলি যদি তুমি সেলাই না করো, তাহলে সেই পোশাকগুলিকে কখনোই পোশাক বলা যাবে না। তুমি সারাদিন পোশাক কর্তন করলা, কিন্তু পোশাক সেলাই করলা না, জোড়া দিলে না, তাহলে সেই পোশাকে তুমি কখনোই পোশাক বলতে পারবে না। এই জন্য বলা হচ্ছে আবার সেখানে এই সেলাই কি, এটা কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকে যে সেলাই কি। তাহলে তোমরা আবার দেখো যেটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে পোশাকের জন্য কর্তন করা অংশ জোড়া দেওয়াকে, পোশাকের জন্য কর্তন করা অংশ জোড়া দেওয়াকে সেলাই বলে। কারণ সেলাইবিহীন কোনো পোশাককেই পোশাক বলা যায় না। আর আমরা সেটা কখনোই কেউ কি পরতে পারবো না, কারণ যেটা পোশাকই হবে না, সেটা কখনোই পরিধান করা যাবে না। তারপরে আসো যে সেলাই কত প্রকার। শিক্ষার্থী বন্ধুরা, যে সেলাই কত প্রকার, একটা হচ্ছে হাতের সেলাই, দুইটা হচ্ছে মেশিনের সেলাই। সেলাই কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে হাতের সেলাই, একটা হচ্ছে মেশিনের সেলাই। সেলাই 2 প্রকার, একটা হচ্ছে হাতের সেলাই, 1 নম্বর হচ্ছে হাতের সেলাই এবং 2 নম্বর হচ্ছে মেশিনের সেলাই। এবার চলো আমরা হাতের সেলাই কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবে, যখন পৃথিবীতে মেশিন আবিষ্কৃত হয়নি, তখন কিন্তু মানুষ সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে এবং পোশাক সৃষ্টির শুরু থেকে মানুষ কিন্তু হাতেই পোশাক সেলাই করত, হাতেই কর্তন করত এবং হাতেই সেই পোশাক সেলাই করতো। এই জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে কি, হাতের সেলাই। সৃষ্টির শুরু থেকে পোশাকের আগে যে ক্লাসগুলি আমরা নিয়েছি, সেখানে পোশাকের ভূমিকা, সেখানে কিন্তু অনেক বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছিলাম যে হাতের সেলাই কি। হাতের সেলাই বিভিন্ন
বিয়ে হাতের সেলাই, যেই সেলাই হাত দিয়ে করা হয়, হাতে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে করা হয়, সেখানে মুড়ি সেলাই বলে, নকশা সেলাই বলে, কাঁথা সেলাই বলে, হ্যাম সেলাই বলে, এগুলিকে বলে হয় হাতের সেলাই, যেগুলি আমরা হাতে দিয়ে থাকি আজ থেকে অনেক বছর আগে এবং এখনও আছে। বাংলাদেশে যেখানে কুটির শিল্পের মধ্যে যে কাজগুলি করা হয়, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, বিশেষ করে নকশা, রং, এই যে শপিং মলগুলি তোমরা সবাই জানো যে নকশাতে গেলে, তারপরে রঙে গেলে ওদের যে পোশাকগুলি সেগুলি কিন্তু হাতে তৈরি, হাতে তৈরি বিভিন্ন ডিজাইন। সেখানে তুমি রঙে যদি যাও সেখানে দেখবে যে হাতে তৈরি নকশি কাঁথা, তারপর হাতে তৈরি মেয়েদের পোশাক, হাতে তৈরি ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, যে ফতুয়ার মধ্যে যে ডিজাইন করা থাকে, পাঞ্জাবির মধ্যে যে ডিজাইন করা থাকে, সেগুলো কিন্তু সব হাতের। সেখানে হেম সেলাই, মুড়ি সেলাই, কাঁথা সেলাই, বিভিন্ন সেলাইয়ের মাধ্যমে সেগুলিকে বিভিন্নভাবে সুন্দর করে তুলে, যা ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে। এখনও সেই হাতের সেলাইয়ের প্রচলন আগেও ছিল, বর্তমানেও আছে, আর অতীতেও আছে, অতীতেও থাকবে, ছিল। মেশিনের সেলাই, মেশিনের সেলাই, সে হাতে সেলাই পরে সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে মানুষের চাহিদা যখন আস্তে আস্তে বাড়তে লাগলো এবং ইউরোপ মহাদেশে যখন বস্ত্রের চাহিদা আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো, তখন মানুষের সে হাতের সেলাইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তারা বিভিন্ন প্রকারের প্রযুক্তি আবিষ্কৃত করতে লাগলো, যে কীভাবে আমরা অল্প সময়ে, তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, যে হাতে একটা সেলাই, একটা পোশাক তৈরি করতে গেলে অনেক সময় লাগে, অনেক ব্যয় হয়। সে কিন্তু এই যে সময়, সেটা মানুষের যে সময় যাতে কম লাগে, এই জন্য তারা যে বিভিন্ন পোশাক কোম্পানি যাতে ব্যয় কম হন লাগে, সেজন্য তারা বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করতে লাগলো। তখন তারা কী করলো, মেশিন আবিষ্কার করলো, যেখানে অতি সহজে একসাথে অনেকগুলি পোশাক উৎপাদন করা যায়, মেশিন কি, যেই কর্তন করা অংশ যে জোড়া দেওয়ার সময় কর্তন করা অংশ জোড়া দেওয়াকে সেলাই বলে, এবং সেই কর্তন করা অংশগুলিকে হাতে যেমন সেলাই করা হয়, তেমনি সে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, বিভিন্ন মেশিনের মাধ্যমে সেই কর্তন করা অংশগুলিকে জোড়া দেওয়া হয়। সেই জোড়া দেওয়াকে বলা হয়, মেশিনের সাহায্যে কর্তন করা যে অংশগুলিকে জোড়া দেওয়া হয় তাকে বলা হয় মেশিনের সেলাই। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তাকে বলা হয় মেশিনের সেলাই। এখন হাতের সেলাই এবং মেশিনের সেলাইয়ের মধ্যে, মেশিনের সেলাই আবার দুই প্রকার, একটা হচ্ছে লক স্টিচ আর একটা হচ্ছে চেইন স্টিচ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি আরেকটা কথা বলি, যে আমি আগের প্রশ্নটার মধ্যেও তোমাদের আমি ধরিয়ে দিয়েছিলাম, এখনও দেখো যে এই প্রশ্নটা যদি লক্ষ্য করো, এখানে কিন্তু অনেকগুলি প্রশ্ন আছে। তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং রচনামূলক প্রশ্ন আছে। এটা কিভাবে আসছে দেখো, যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকবে সেলাই কি বা সেলাই কাকে বলে, তারপরে আছে সেলাই কত প্রকার। অতি সংক্ষিপ্ত মানে এক কথার উত্তর, যে সেলাই কত প্রকার। তারপরে খ বিভাগে থাকবে যেটা সংক্ষিপ্ত, যাকে বলা হয় যে হাতের সেলাই কাকে বলে। তাহলে তো তোমরা এখন বুঝে গেলা যে হাতের সেলাই কাকে বলে। তারপরে সেখানে আবার থাকবে যে কতগুলো হাতের সেলাইয়ের নাম বলো, যে নামগুলি আমি বলেছিলাম, যে মুড়ি সেলাই, কাঁথা সেলাই, তারপরে কি কাঁথা সেলাই, মুড়ি সেলাই, চেন সেলাই না, জোড়া দেওয়া, বিভিন্ন প্রকারের ডিজাইনের হাতে তৈরি যে ডিজাইন করা হয় সেই সেলাইগুলি। তারপরে থাকবে যে মেশিনের সেলাই কাকে বলে। এগুলি সব সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে এইটাকে যদি আমি রচনামূলক প্রশ্ন করি, তাহলে আরেকটা খেয়াল করো, তোমরা একটা প্রশ্ন পড়লেই কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ, যে সেলাই কাকে বলে, কত প্রকার ও কী কী বর্ণনা করো। যখন তোমার প্রশ্নের মধ্যে বর্ণনা করা থাকবে, তখনই তোমাকে বুঝতে হবে সেটা রচনামূলক প্রশ্ন। তাহলে আমরা কিভাবে দেখলাম যে একটা প্রশ্নকে অনেকগুলি ভাগ করা যায়। এবার চলো আমরা দেখি যে আবার মেশিনের সেলাই দুই প্রকার। আগে আমরা দেখছি যে সেলাই দুই প্রকার, একটা হচ্ছে হাতের সেলাই আর একটা হচ্ছে মেশিনের সেলাই। এবার আমরা চলো দেখি যে মেশিনের সেলাই হচ্ছে দুই প্রকার। মেশিনের সেলাই কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে লক স্টিচ আর একটা হচ্ছে চেইন স্টিচ। একটা হচ্ছে লক স্টিচ
আরেকটা হচ্ছে চেইন স্টিচ। এবার চলো আমরা একটু ব্যাখ্যা করি যে লক স্টিচ মেশিন কোনটা। যেই মেশিনে ববিন কেস, লোটারি হুক এগুলির সমন্বয়ে যেই সেলাই তৈরি করা হয়, কর্তন করা অংশকে জোড়া দেওয়া হয়। আমি আবার বলি, খেয়াল করো, যে মেশিনের সাহায্যে, যে মেশিনের মাধ্যমে ববিন কেস, লোটারি হুক নিডেলের সমন্বয়ে কর্তন করা অংশকে জোড়া দেওয়া হয়, তাকে বলা হয় লক স্টিচ। মেশিনের মাধ্যমে কর্তন করা অংশকে জোড়া দেওয়া হয়, তাকে বলা হয় লক স্টিচ। বুঝতে পেরেছ? তারপর আসে চেইন স্টিচ। যেই মেশিনের মাধ্যমে সেলাই করার সময় পোশাকের কর্তন করা অংশকে জোড়া দেওয়ার সময় ববিন এবং ববিন কেসের প্রয়োজন হয় না। শুধুমাত্র নিডেলের এবং লুপারের সমন্বয়ের মাধ্যমে যেই সেলাই হয়। আমি আবার বলি, খেয়াল করো, যেই সেলাই সেই কর্তন করা অংশকে জোড়া দেওয়া হয়, যেই মেশিনের মাধ্যমে যেখানে ববিন এবং ববিন কেসের প্রয়োজন হয় না, শুধুমাত্র নিডেল এবং লুপারের সমন্বয়ে জোড়া দেওয়া হয়, তাকে বলা হয় চেইন স্টিচ। এখন বর্তমানে বিশ্বে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বেই লক স্টিচ এবং চেইন স্টিচের মাধ্যমে বিভিন্ন পোশাক শিল্প কারখানায় সেলাই করা হয়। এবার শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা আবার দেখো, সেটা হচ্ছে যে সেলাই কাকে বলে? আমি আগেও বলছি যে একটা প্রশ্নকে কিন্তু যদি তুমি আলাদাভাবে ভাগ করো, তাহলে দেখতে পারবা, তুমি যদি একটা প্রশ্ন পড়ো, অনেকগুলো প্রশ্নের উত্তর তোমার অটোমেটিকলি তোমার সামনেই চলে আসে। তুমি নিজেই বুঝতে পারবে যে প্রশ্নটির ধরন কীরকম হবে এবং উত্তরটির ধরনও কীরকম হবে। যেমন আসে যে সেলাই কাকে বলে, যে কথা আমি আগে বলছি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে তোমাদের, বিশেষ করে নবম শ্রেণীতে যারা পড়ো তারা কিন্তু জিনিসটা খেয়াল করবে, কারণ দশম শ্রেণীতে যারা পড়ে তারা সমাপনী পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে আসছে, তারা প্রশ্নটার ধরন বুঝে গেছে। কিন্তু নবম শ্রেণীতে যারা আসছে তারা কিন্তু বুঝে না। তোমাদের জন্যই কিন্তু আমি বারবার বলছি যে একটা প্রশ্নকে যদি আমরা সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে নিতে পারি, তাহলে এই একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারো, অনেকগুলি প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে বলছে যে সেলাই কি? আমি আবারও বলি যে পোশাকের জন্য কর্তন করা অংশকে জোড়া দেওয়াকে সেলাই বলে। কর্তন করা মানে কাটা। যে পর্যন্ত আমরা পোশাকটাকে সেলাই না করবো, সেই পর্যন্ত তুমি যতই সারাদিনে পোশাক কর্তন করো না কেন, সেই পোশাককে কখনোই পোশাক বলা যাবে না। যখনই তুমি সেটাকে জোড়া দিবে, তখনই সেটা কি হবে? পোশাকের আওতাভুক্ত হবে। তারপরে আছে যে সেলাই কত প্রকার? সেলাই দুই প্রকার, একটা হচ্ছে হাতের সেলাই, আরেকটা হচ্ছে মেশিনের সেলাই। হাতের সেলাই মানে সৃষ্টির শুরু থেকে, পোশাক আবিষ্কৃত হওয়ার শুরু থেকে, সে আদিম যুগ থেকে শুরু করে মানুষ যখন সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে যখন নিজেদের চাহিদার মোতাবেক দেখতে পেল, তখন তারা কিন্তু হাতের মাধ্যমেই সেলাই করে। এখনও শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবে যে উপজাতি যারা পাহাড়ের সাইডে যে অধিবাসীরা থাকে, যাদেরকে বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা কিন্তু এখনও তাদের নিজেদের নিত্য প্রয়োজনীয় যে পোশাক, সেগুলি কিন্তু তারা এখনও হাতের সেলাই করে। তাহলে হাতের সেলাই, তারপরে কি মেশিনের সেলাই। মেশিনের সেলাই আবার দুই প্রকার, একটা হচ্ছে লক স্টিচ আর একটা হচ্ছে চেইন স্টিচ। সংক্ষিপ্ত বলি আমি যে লক স্টিচ হচ্ছে যেই মেশিনে ববিন কেস, লোটারি হুক এবং লোপারের সমন্বয়ে সেলাই করা হয়, তাকে বলা হয় লক স্টিচ। আর চেইন স্টিচ হচ্ছে যেই মেশিনে ববিন এবং ববিন কেসের প্রয়োজন হয় না, শুধু লোটারি, নিডেল এবং আপারের সমন্বয়ে যে সেলাই তৈরি করা হয়, তাকে বলা হয় চেইন স্টিচ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা একটু চলো আবার ধারাবাহিকভাবে প্রথম থেকে একটু আলোচনা করি। তোমরা খেয়াল করবে যে আমরা প্রথমে আলোচনা করেছিলাম লেবেল কাকে বলে, লেবেল কত প্রকার, লেবেল থেকে আমরা কী কী তথ্যাদি পাই।
যে লেবেল কাকে বলে সেখানে আমরা বলেছিলাম যে যে দ্রব্যের মাধ্যমে পোশাক সম্পর্কে বিভিন্ন তথ্যাদি পাওয়া যায় তাকে লেবেল বলে। লেবেল 6 প্রকার। এক হচ্ছে মেন লেবেল, সাব লেবেল, প্রাইস লেবেল, সাইজ লেবেল, লঘু লেবেল, কেয়ার লেবেল। তারপর আমরা লেবেল হতে কী কী তথ্যাদি পাই সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা, এটা সবসময় পরীক্ষার মধ্যে আসে। সেটা হচ্ছে যে যেই তথ্যগুলি আমরা পাই তথ্যগুলি হচ্ছে যে পোশাকের ধরন, সুতার কাউন্ট, আঁশের ধরন, কাপড় ধৌতকরণ পদ্ধতি, কাপড় শুকানোর নিয়ম, কাপড় আয়রন করার নিয়ম, আয়রনের তাপমাত্রা, কোম্পানির নাম, পোশাক প্রস্তুতকারক দেশের নাম, পোশাকের সাইজ এবং পোশাকের মূল্য। এবার চলো আমরা প্রশ্নটা বুঝে যাই যে সেলাই অধ্যায়ের মধ্যে যে সেলাই কাকে বলে। পোশাকের জন্য কর্তন করা অংশ, পোশাকের জন্য কর্তন করা অংশ জোড়া দেওয়াকে সেলাই বলে। সেলাই হচ্ছে 2 প্রকার, একটা হাতে সেলাই, মেশিনের সেলাই। আবার মেশিনের সেলাইকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লক স্টিচ আর একটা হচ্ছে চেইন স্টিচ। আমি আশা করেছি, আমি নিজেও বুঝতে পারছি যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখেছো, তোমরা অনেক উপকৃত হবে। সেই জিনিসটা বাসায় তোমরা বারবার অনুশীলন করবে, তোমরা অনেক উপকৃত হবে এবং সামনে যে পরীক্ষাগুলি আসছে সেগুলি তোমরা ভালোভাবে দিতে পারবে। এই বলে আজকে আমার অনলাইনের ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।